ভারী বর্ষণ, পাহাড় ধস, বিপর্যস্ত চট্টগ্রামের ৫ জেলা, সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক। দেশের ১৫টি জেলায় স্বল্পমেয়াদী আকস্মিক বন্যার আশঙ্কা। এটি নিউজ দেখছেন। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন দেশের খবরে আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছি আমি মারিয়া শিমু। শুনছিলেন প্রধান শিরোনামগুলো। দর্শক, কিছুক্ষণ আগে আমরা জানাতে পেরেছি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আবারও পাহাড় ধস হয়েছে এবং তাতে মর্মান্তিক মৃত্যু হয়েছে ৫ মাদ্রাসা শিক্ষার্থীর। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো। সেখানে রয়েছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। আমরা তার সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছি তা জানতে। অর্পণ, আমাদের জানান সেখানে এখন আসলে আর কি অবস্থা এবং আরো কোনো হতাহতের ঘটনা বা কোনো খবর আমাদের কাছে আছে কিনা? আপনি ঠিকই বলেছেন, কক্সবাজারের রুখিয়ার যে ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পটি রয়েছে সেখানে একটি মাদ্রাসার উপর পার্শ্ববর্তী থাকা একটি পাহাড় ধসে পড়ে ঠিক কিছুক্ষণ আগেই মূলত এই ঘটনাটি সেখানে সংঘটিত হয়। এই ঘটনার পর সেখানে উদ্ধার অভিযান চলছে, বিশেষ করে ফায়ার সার্ভিস, দমকল বাহিনী সহ বিভিন্ন রেড ক্রিসেন্ট সোসাইটি সহ রোহিঙ্গাদের যে স্বেচ্ছাসেবক দল রয়েছে, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সমন্বয়ে গঠিত বিভিন্ন রেসপন্স টিমগুলো আসলে সেখানে দুর্যোগের পর সেই পাহাড় ধসের ঘটনার পর ঠিক এই মুহূর্তে উদ্ধার কাজ চলছে। তবে এই মুহূর্তে প্রাপ্ত যে খবর আমাদের কাছে রয়েছে সেটি হচ্ছে ৫ জন মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে সেই জায়গাটায়, অর্থাৎ যে মাদ্রাসার উপর পাহাড়টি ভেঙে পড়েছে ঠিক সেইখানে আরো বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। তবে সেই সংখ্যা আসলে উদ্ধার অভিযানের পরই জানা যাবে। আমি একটি বিষয় জানিয়ে রাখতে চাই, যেহেতু গত কয়েকদিন ধরেই কক্সবাজারে প্রবল বর্ষণ হচ্ছে, প্রবল বর্ষণের কারণে রোহিঙ্গা ক্যাম্পে প্রায় ২ লক্ষের অধিক মানুষ উঁচু নিচু পাহাড়ের ঢালুতে বসবাস করছে। সেখানে কিন্তু একেবারে মানবিক বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছিল বৃষ্টির শুরুর আগে থেকেই। তবে ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে যারা রয়েছেন, উঁচু পাহাড়ে যারা রয়েছেন, তারা কিন্তু এই বৃষ্টির সময় তারা নিরাপদ স্থানে সরে না যাবার কারণে, অর্থাৎ অসতর্কতার যে ব্যাপারটি রয়েছে সেই কারণে আসলে এই মানবিক বিপর্যয়ের মতো ঘটনাগুলো সেখানে রোহিঙ্গা ক্যাম্পে ঘটছে। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প, বিশেষ করে ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনাটি ঘটেছে। এই মুহূর্তে সেখানে উদ্ধার অভিযান চলছে বলে আমরা জানতে পেরেছি। নিশ্চয়ই পরবর্তী আপডেট নিয়ে আপনার সাথে আবারও যুক্ত হব। এই বহু হতাহতের সংখ্যা আসলে কত গিয়ে দাঁড়ায় সেটি এখন আমাদের জানার জন্য আরো বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এইটুকুই ছিল এখান থেকে সব শেষ। ধন্যবাদ অর্পণ আপনাকে। আপনি সেখানে থাকুন, আমরা চেষ্টা করব পরবর্তী সংবাদে আবার আপনার সঙ্গে যুক্ত হয়ে জানবার সেখানকার কি অবস্থা। দর্শক, কক্সবাজার থেকে আমাদের সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী অর্পণ বড়ুয়া। সমুদ্রনগরী কক্সবাজারে ভারী বৃষ্টিতে চরম বিপর্যয়ে জনজীবন। তবুও আশ্রয় কেন্দ্রে যেতে অনীহা ঝুঁকিপ্রবণ এলাকার বাসিন্দাদের। কাজে আসছে না প্রশাসনের সতর্কতামূলক প্রচার, ফলে উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে পাহাড় ধসে মৃত্যুর মিছিল। কক্সবাজার থেকে কামরুল হাসানের ক্যামেরায় অর্পণ বড়ুয়ার তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। শহরের জাদিরাম পাহাড়ের উঁচু ঢালুতে স্বামী সন্তান নিয়ে দীর্ঘদিন ধরে বাস করছেন শাহিনা আক্তার। এই বর্ষার ভারী বর্ষণে ধসে পড়তে শুরু করেছে তার ঘরের আঙিনা। মাটি ভর্তি বস্তা দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে, প্রশাসনের মাইকিং চলছে, নিজেরাও আতঙ্কিত। তবু ঘর ছাড়তে নারাজ পরিবারটি। বাচ্চা নিয়ে কষ্ট হচ্ছে, আর ঘর বাড়ি চুরি হবে সেজন্য যাচ্ছি না, আর দেখাশোনা কে করবে সেজন্য যাচ্ছি না। একইভাবে শহরের সার্কিট হাউস, লাইট হাউস পাড়া, কলাতলির আদর্শ গ্রাম, পাহাড়তলি, বৈদ্যঘোনা, ঘোনার পাড়া সহ বিভিন্ন এলাকায় পাহাড় ধসের ঝুঁকি মাথায় নিয়ে বাস করছেন অন্তত ১ লাখ মানুষ। অন্তত ৮২ আশ্রয়কেন্দ্র প্রস্তুত, তবু একজন মানুষকেও আশ্রয়কেন্দ্রে নিয়ে যেতে পারেনি প্রশাসন। এজন্য আশ্রয় কেন্দ্রগুলোতে পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবকে দায়ী করছেন বাসিন্দারা। সুযোগ সুবিধা এখানে খেতে হবে না, ওইখানে তো কিছুই পাচ্ছে না। আর ওই বছর আমার শাশুড়িকে এখানে নিয়ে গেছিল, ওরা কুদার জ্বালায় থাকতে না পেরে আবার আরেকজন এসে তালা খুলে ওদেরকে বের করে দিছে। কিছু কিছু মানুষরা এখন কি করতেছে, বৃষ্টির মধ্যে মাটি ঘেটে 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 পাহাড়টা কেটে ফেলতেছে। আশ্রম প্রকল্পে গেলে, আশ্রম প্রকল্প করতে গেলে আমাদের এলাকায় আশ্রম প্রকল্প নাই, আছে ওইটা কিন্তু যোগ্য না, টাকার যোগ্য না। জেলা প্রশাসক জানালেন, মানবিক বিপর্যয় রোধে সতর্কতার পাশাপাশি পাহাড়ে বসবাসকারীদের সরিয়ে নেওয়ার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। পাহাড়ে যারা আছে তাদেরকে সরাই নেওয়ার জন্য গত ৪-৫ দিন তারা মাইক করতেছি। আমাদের ম্যাজিস্ট্রেটরাও, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন সবাই মাঠে আছে, তাদেরকে সরাই নেওয়ার জন্য আমরা আশ্রয় কেন্দ্র যেগুলা আছে সেগুলো খুলে দিয়েছি। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।
ভারী ও অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে কয়েকশো পরিবার। সাজেক খাগড়াছড়ি সড়কের বিভিন্ন স্থানে পাহাড় ধস ও পানি ওঠায় আটকা পড়েছেন ৫ শতাধিক পর্যটক। প্রতিনিধিদের তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বুধবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ২৮৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। আগামী অন্তত ২ দিন একই ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাহাড় ধসের ঝুঁকিও বেড়েছে। ভারী বর্ষণে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় পানি জমে গিয়েছে। লাইনে পানি ওঠায় চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে আজও ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বুধবার রেল লাইনে জমে থাকা পানি পরিদর্শনে গিয়ে চট্টগ্রাম কক্সবাজার রেলপথের ৪৭ কিলোমিটার অংশ ৫ ফুট উঁচু করার পরিকল্পনার কথা জানান রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। এই রেল লাইনটাকে প্রায় ৪৭ কিলো ৫ ফিট উঁচা করা হবে। সেক্ষেত্রে কোনো প্রাকৃতিক বিপর্যয় ঘটলেও রেল যোগাযোগ যাতে বিচ্ছিন্ন না হয় সেই ব্যাপারে সরকার কাজ করে চলছে। বান্দরবানের সাঙ্গু, মাতামুহুরী ও বাঁকখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়েছে বিস্তীর্ণ নিম্নাঞ্চল। শহরের আর্মিপাড়া, ওয়াবদা ব্রিজ, কাশেমপাড়া, বনানী সমিল সহ বিভিন্ন এলাকায় নদীর পানি প্রবেশ করেছে। এসব এলাকায় ২ শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। শহরের বিভিন্ন স্কুলে আশ্রয় নিয়েছে শতাধিক পরিবার। পাহাড় ধসে পড়ায় বান্দরবানের সাথে বগালেক, কেওক্রাডো সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ভারী বর্ষণে সড়ক ডুবে যাওয়ায় বান্দরবান ও কক্সবাজারের সাথে আলীকদম উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। কক্সবাজারে আজও রয়েছে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বর্ষণে জেলার চকরিয়া, উখিয়া, রামু ও উপকূলীয় উপজেলা কুতুবদিয়া, মহেশখালী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পাহাড়ি ঢলে জলাবদ্ধতা তৈরি হওয়ায় জেলার অন্তত লক্ষাধিক মানুষ দুর্ভোগে পড়েছে। অবিরাম বৃষ্টিতে রাঙামাটির বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। সাজেক খাগড়াছড়ি সড়কের বিভিন্ন স্থানে পাহাড় ধস ও পানি ওঠায় ৫ শতাধিক পর্যটক আটকা পড়েছে। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সাজেক ভ্যালি সহ সকল পর্যটন কেন্দ্র ভ্রমণে। খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। খাগড়াছড়ির চেঙ্গি এবং মাইনী নদীর পানি বৃদ্ধি পেয়ে বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পাহাড় ধসের শঙ্কায় সতর্ক করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। ৯টি উপজেলায় ১৩৫টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশ জুড়ে চলছে টানা ভারী বর্ষণ। এর প্রভাবে আগামী ৩ দিনে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের কয়েকটি নদীর পানি দ্রুত বাড়তে পারে, যার ফলে দেখা দিতে পারে স্বল্পমেয়াদী আকস্মিক বন্যা। তবে শনিবার থেকে পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, টানা বৃষ্টিতে দেশের ১৫টি জেলায় স্বল্পমেয়াদী আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে গত ৩ দিন ধরে দেশ জুড়ে চলছে অবিরাম বৃষ্টি। কোথাও কোথাও বৃষ্টির পরিমাণ ছাড়িয়েছে ২০০ মিলিমিটারেরও বেশি। বুধবারও দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস, যা চলতে পারে শনিবার পর্যন্ত। এই টানা বর্ষণ ও ভারতের মেঘালয় ও ত্রিপুরা সহ উজান এলাকার ভারী বৃষ্টির কারণে ইতিমধ্যে ফুঁসে উঠতে শুরু করেছে দেশের উত্তর, উত্তর পূর্ব, পূর্ব এবং দক্ষিণ পূর্বাঞ্চলের নদীগুলো। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ থেকে ৭২ ঘন্টায় নদীগুলোর পানি আরও দ্রুত বাড়তে পারে। এতে দেশের ১৫টি জেলায় স্বল্পমেয়াদী আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। বর্তমানে দেখছি যে প্রায় ১৫টি জেলাতে স্বল্পমেয়াদী বন্যার ঝুঁকি রয়েছে। এর মধ্যে বান্দরবান ও কক্সবাজার জেলায় ইতিমধ্যে পানি বিপদসীমার উপর দিয়ে বা খুব কাছাকাছি প্রবাহিত হচ্ছে, যার ফলে সেখানে ইতিমধ্যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যেটার অবনতি ঘটার আশঙ্কা রয়েছে। এছাড়াও আরও কয়েকটি জেলাতে বলা যেতে পারে দক্ষিণ পূর্বাঞ্চলীয় অন্তত আরও ৩টি জেলা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, ফেনী এবং একই সাথে উত্তর পূর্বাঞ্চলীয় 7টি জেলা, সিলেট 7টি জেলা এবং উত্তরাঞ্চলীয় 3টি জেলাতে স্বল্পমেয়াদী বন্যার ঝুঁকি রয়েছে। ৪৮ ঘন্টার মধ্যে তিস্তা নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। এছাড়া সুরমা, কুশিয়ারা, গোমতী, মুহুরী, ফেনী, সাঙ্গু, মাতামুহুরী, দুধকুমার ও ধরলা নদীর পানিও দ্রুত বাড়ছে। সাম্প্রতিক পূর্বাভাস ইঙ্গিত দিচ্ছে আগামী 3 দিন পর্যন্ত ভারী থেকে অতি ভারী বর্ষণের প্রবণতা অব্যাহত থাকতে পারে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম জেলার পার্বত্য অববাহিকা এবং একই সাথে দেশের উত্তর পূর্বাঞ্চলীয় সিলেট ও ময়মনসিংহ বিভাগের কিছু অঞ্চলে এবং উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগ এবং সংলগ্ন ভারতের কিছু স্থানে। এদিকে বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ভূমি ধসের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। ভারী বৃষ্টিপাত জনিত কারণে আমরা বলেছি যে
চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে এবং চট্টগ্রাম মহানগরের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। বিদ্যমান পরিস্থিতি এটি আরও 2 থেকে 3 দিন অব্যাহত থাকতে পারে। তবে আশার কথা হলো এই বন্যা খুব বেশি দিন স্থায়ী হবার শঙ্কা কম। বৃষ্টি কমে এলে বন্যা পরিস্থিতির উন্নতির আশা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সার্বিকভাবে লক্ষ্য করা যাচ্ছে যে আগামী 3 দিন পরবর্তী সময়ে অতি ভারী বর্ষণের প্রবণতা হ্রাস পেতে পারে আবহাওয়ার সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, যার ফলে পরবর্তীতে আমরা নদ নদীর প্রবণতা হ্রাস পাওয়ার প্রবণতা লক্ষ্য করতে পারি। রেজওয়ান ফয়েজ, ATN নিউজ, ঢাকা। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ও একাডেমিক শাটডাউনের ঘোষণা দিয়েছেন ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। গভীর রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ইন্টার্ন চিকিৎসক, মেডিকেল কলেজের শিক্ষার্থী এবং রোগীর স্বজনদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। অন্তত 6 জন আহত হন। আহতদের মধ্যে 2 জন ইন্টার্ন চিকিৎসক ও 3 জন রোগীর স্বজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মেডিকেল কলেজের শিক্ষার্থীদের দাবি, রাত প্রায় 12:30টার দিকে এক শিশু রোগীকে নিয়ে স্বজনরা হাসপাতালের জরুরি বিভাগে এলে দায়িত্বে থাকা এক ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে বাইরে থেকে লোকজন এনে ইন্টার্ন চিকিৎসককে মারধরের খবর পেয়ে অন্য ইন্টার্ন ও শিক্ষার্থীরা ঘটনাস্থলে গেলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসকরা। একই দাবিতে মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরাও অনির্দিষ্টকালের জন্য একাডেমিক শাটডাউন ঘোষণা করেছেন। ধর্মঘটের কারণে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিস্থিতি জানিয়েছেন আমাদের সিলেট প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। মধ্যরাতে ইন্টার্ন চিকিৎসকের উপর হামলার অভিযোগ ওঠে। ইন্টার্ন চিকিৎসক এবং মেডিকেল কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন তারা আন্দোলনে রয়েছেন। বিশেষ করে ইন্টার্ন চিকিৎসক যারা তারা কর্মবিরতি পালন করছেন এবং মেডিকেল কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন তারা একাডেমিক শাটডাউন ঘোষণা করেছেন। আমরা এই মুহূর্তে এমএজি ওসমানী মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনের সামনে আছি। আমরা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম। তারা বলছেন যে এই ঘটনায় সুষ্ঠু সমাধানের জন্য তারা একটি তদন্ত কমিটি গঠন করবেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং একই সঙ্গে এই ঘটনায় বিস্তারিত কারা দায়ী কিংবা কি ঘটেছিল সেটি আসলে তারা খোঁজার চেষ্টা করছেন। এবং যদি জানিয়ে রাখি যে গতকাল রাতে যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনার পর থেকে ইন্টার্ন চিকিৎসক যারা রয়েছেন তারা তাদের যে চিকিৎসা সেবা তারা বন্ধ রেখেছেন। যদিও তার কারণে আমরা বেশ একটা প্রভাব পড়তে দেখিনি। বিশেষ করে জরুরি সেবা তো এমনিতেই চালু রয়েছে। এর বাইরে যারা মিড লেভেলের চিকিৎসক বা রেজিস্টার চিকিৎসক থেকে নিয়ে অন্যান্য যে চিকিৎসক যারা রয়েছেন তারা তাদের চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছেন। তবে বিশেষ করে ইন্টার্ন চিকিৎসকদের বড় একটা রোল যেহেতু অপারেশন ওটি থেকে নিয়ে বিভিন্ন পর্যায়ে থাকে, তো সেই ক্ষেত্রে কিছুটা ব্যাঘাত তৈরি হয়েছে। তবে সেটি আসলে কাটিয়ে ওঠার মতো সংশ্লিষ্টরা বলছেন। তো সব মিলিয়ে আমরা যতটুকু জানতে পেরেছি এখনো পর্যন্ত ইন্টার্ন চিকিৎসক যারা রয়েছেন তাদের কর্মবিরতি চলছে এবং মেডিকেল কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন তাদের যে একাডেমিক শাটডাউন তারা সেটি এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছেন। তো এই ছিল এখানকার সর্বশেষ সংবাদের পর্যায়ে আরো একটি বিরতিতে যাচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন দেশের খবর। বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও মিশরের ম্যাচ দেখা কেন্দ্র করে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে এক সহকারী প্রক্টর সহ অন্তত 10 জন আহত হয়েছেন। মঙ্গলবার রাত 10টার দিকে খেলা শুরুর আগে বসার স্থান নিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের শিক্ষার্থীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়, পরে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। প্রক্টোরিয়াল বডির হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রণে এলেও খেলা শেষ হওয়ার কিছুক্ষণ পর আইসিটি বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দ্বিতীয় দফায় সংঘর্ষ বাধে। প্রায় ঘণ্টাব্যাপী চলায় সংঘর্ষে ভবনের জানালার কাঁচ ও ফুলের টব ভাঙচুর করা হয়। রাত আনুমানিক 3টার দিকে প্রক্টোরিয়াল বডি ও বিভিন্ন বিভাগের শিক্ষকদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহত 7 শিক্ষার্থী
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহত একজনকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তাল বঙ্গোপসাগরে ১৩ জন জেলে নিয়ে ডুবে গেছে এফবি মহিমা নামের বরগুনার তালতলির একটি মাছ ধরা ট্রলার। এতে নিখোঁজ রয়েছেন 2 জেলে। মঙ্গলবার ভোররাতে ১৩ জন জেলে নিয়ে সাগরে মাছ শিকারে যায় ট্রলারটি। তবে বৈরী আবহাওয়ার কারণে সমুদ্রে প্রচণ্ড উত্তাল থাকায় ঢেউয়ের আঘাতে সেটি ডুবে যায়। পরে সাগরে ভাসমান অবস্থায় 11 জেলেকে উদ্ধার করে অন্য ট্রলারের জেলেরা। তবে ট্রলার সহ এখনও নিখোঁজ রয়েছেন 2 জেলে। নিখোঁজ জেলেদের উদ্ধারে পাথরঘাটা কোস্টগার্ডের পাশাপাশি ট্রলার সমিতির পক্ষ থেকেও জোর তৎপরতা চালানো হচ্ছে। দর্শক, এই ছিল দেশের খবরের সর্বশেষ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ সবাইকে।